তাই আর বাড়াবাড়ি না করে ইভাকে আদর করতে শুরু করলো। সেফু হঠাৎ খেয়াল করলো খাটের নড়াচড়া বেড়ে গেল, খাট খুব নড়ছে। শেফুচোরা সন্ধ্যার পর থেকে খাটের নিচে বসে আছে। সে সন্ধ্যার সময় দরজা ফাঁক করে হামাগুড়ি দিয়ে এই ঘরে ঢুকেছিল। তার উদ্দেশ্য হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন শেফু খাটের নিচ থেকে বের হয়ে এই ঘরের টাকা পয়সা যা পায় নিয়ে দরজা খুলে বের হয়ে চলে যাবে। শেফু খাটের নিচে শুয়ে আছে, মশাও কামড়াচ্ছে, কিচ্ছু করার নেই, কারণ একটু আগে খেয়াল করেছে এই বাসার সবাই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পর যে যার রুমে শুয়ে পড়বে তখনই শেফু কাজ শুরু করবে। খাটের উপরে শুয়ে আছে এই বাড়ির ছেলে বাহার। বাহার আজ ঘুমাচ্ছে না, কারণ অনেকদিন ধরে বউয়ের সাথে কোনো ধরনের মেলামেশা করতে পারছে না। আজ বৃহস্পতিবার, কাল অফিস বন্ধ, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই। বিশেষ করে সরকারি চাকরিজীবী লোকেরা বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাত মিস করতে চায় না, তাই বাহারও আজ মিস করবে না। একটু পরে বাহারের স্ত্রী জেসি হাত মুছতে মুছতে খাটের উপর এসে বসলেন। বাহার বলল, এত দেরি করলে কেন? জেসি বলল, সবাইকে খাইয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে আসতে আসতে আমার একটু লেট হয়। বাহার বলল, সব কাজ তোমার করতে হবে কেন? কাজের বুয়া রহিমা তাহলে কি কাজ করে? জেসি বলল, কাজের বুয়া রহিমা কি একা সব কাজ করতে পারে? তাছাড়া তোমার বোনের জামাই বেড়াতে এসেছে, ওদের দিকেও তো আমার খেয়াল রাখতে হয়। বাহার বলল, হয়েছে, এখন আমার দিকে খেয়াল রাখো। তোমার দিকে খেয়াল রাখবো মানে? বাহার বলল, আজ বৃহস্পতিবার, কাল অফিস বন্ধ, তাই আজ একটু তোমার সাথে। জেসি বলল, হয়েছে, বুঝেছি, প্রতি বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাতে তোমার মাথায় ভীমরথি ওঠে। বাহার বলল, উঠবে না? এখনো কি আমি বুড়ো হয়েছি নাকি? বলেই জেসিকে ধরে খাটে শুইয়ে দিল। সেফুচোরা খাটের নিচের থেকে এতক্ষণ ধরে ওদের সব কথা শুনছিল। সেফু হঠাৎ খেয়াল করলো খাটের নড়াচড়া বেড়ে গেল, খাট খুব নড়ছে। খাটের নিচ থেকে সেফু মাথা তুলে দেখলো এই বাড়ির ছেলে আর ছেলের বউ আদিম সুখের মজা নিচ্ছে। সেফু মনে মনে ভাবলো, আমি এসেছি চুরি করতে, কে কি করছে এটা আমার দেখার দরকার কি? আর ওরা স্বামী স্ত্রী, এসব করতেই পারে। তাই সেফু আবার খাটের নিচে ঢুকে গেল। জেসি বলল, আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? সব কি আজকেই লুটে ফুটে নিতে হবে? বাহার বলল, তুমি আমার বউ, তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, এত সুন্দর কেন তুমি? তারা কথাগুলো বলছিল এবং মজা নিচ্ছিল। শেফু নিচে শুয়ে দেখলো খাটের নড়াচড়া বেশি হচ্ছে, এই বুঝি খাটটা ভেঙে পড়বে। শেফু মনে মনে ভাবলো, কখন জানি খাটটা ভেঙে আমার মাথার উপরে পড়ে, তার চেয়ে বরং এই রুম থেকে অন্য রুমে গিয়ে ঢুকি। এদের অবস্থা সুবিধার না, খাট ভেঙে মাথার উপর পড়লে চুরি করতে এসে মারা যাব, এই মৃত্যুর দায়ভার কেউ নেবে না, সুতরাং আমি অন্য রুমে যাই। ভাবতে ভাবতে সেফু খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে দরজা খুলে অন্য রুমের দিকে গেল। এই রুমে এসে দেখলো খাটের উপর শুয়ে আছে এই বাড়ির মেয়ে ইভা ও তার স্বামী নীল। খাটের সাথে হেলান দিয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। শেফু হামাগুড়ি দিয়ে ওদের খাটের নিচে ঢুকে গেল। নীল তার বন্ধুকে মোবাইলে বলছে, শ্বশুর বাড়িতে এসেছে আজকে 6 দিন, আর কয়েকদিন থেকে তারপর চলে আসবো। অপর প্রান্ত থেকে ওর বন্ধু বলল, এতদিন শ্বশুর বাড়িতে, তোরটা কপাল, আমার তো শ্বশুর বাড়িও নেই। নীল বলল, তোকে তো আসতে বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খুব কদর করে। এদিকে ইভা এতক্ষণ ধরে নীলের কথা বলাতে কিছুটা বিরক্ত হয়ে গেল। তারপর বলল, তুমি কি প্রেমিকার সাথে কথা বলছো? নীল বলল, না তো, আমার বন্ধু বকুলের সাথে কথা বলছি। ইভা বলল, এতক্ষণ ধরে এত কথা কিসের? নীল তার বন্ধুকে আবার বলল, দোস্ত, আজকের মতো রাখি রে, কালকে কথা বলবো। বলেই মোবাইলের লাইনটা কেটে দিয়ে মোবাইলটা পাশে রেখে দিল। ইভা বলল, বিয়েটা আমাকে না করে তোমার বন্ধু বকুলকে বিয়ে করতে। নীল বলল, বাদ দাও বকুলের কথা, এখন বলো তুমি এভাবে আমাকে খোঁচা দিলে কেন? ইভা বলল, বাপের বাড়িতে আসার আগে থেকে অনেক দিন ধরে আমার সাথে মেলামেশা করছো না। বাপের বাড়িতে এসেছি আজকে 6 দিন, তুমি পাশে শুয়ে থাকো, সারা রাত আমি যৌবন জ্বালায় ছটফট করি। নীল বলল, তুমি এত কিভাবে পারো? ইভা বলল, পারবো না? আমি কি তোমার মতো হিজড়া নাকি? নীল বলল, আমার শ্বশুর বাড়িতে কিছু করতে লজ্জা লাগে। ইভা বলল, এই রুমে তুমি আর আমি ছাড়া কেউ নেই, লজ্জার কি আছে? আসো না প্লিজ। নীল বুঝতে পারলো ইভা তাকে আজকে ছাড়বে না, তাই আর বাড়াবাড়ি না করে ইভাকে আদর করতে শুরু করলো। ইভা বলল, আজকে আমাকে মন ভরে আদর করো, আমাকে পাগল করে তোলো, আজকে আমি তোমার ভেতর হারিয়ে যেতে চাই। নীল বলল, এভাবে আওয়াজ করো না, পেছনের রুমে ভাবি আর ভাইয়া, সামনের রুমে তোমার মা আর বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি, এভাবে শব্দ করলে ওনারা বুঝতে পারবে আমরা কি করছি। ইভা বলল, সমস্যা কি? আমি আমার স্বামীর সাথে যা খুশি তাই করব। সেফুচোরা খাটের নিচে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, আহারে বড় লোক, তোমরা কতই আনন্দ করো, আর আমি গরিব চোর বলে একটা রাতও বউয়ের সাথে এভাবে মজা করতে পারি না। প্রতি রাতে চুরি করার জন্য বের হতে হয়।
হয়, আমার যদি টাকা থাকতো এরকম একটা খাট কিনে তার উপর বউকে নিয়ে আমিও মজা করতাম। কথাগুলো ভাবতে না ভাবতেই দেখলো খাট নড়ার আওয়াজ বেশি হচ্ছে। শেফু মনে মনে চিন্তা করলো, ভাই আর ভাবির চাইতেও বোন আর বোনের জামায় শক্তি বেশি। ইভা বলল, তোমাকে দিয়ে হবে না, না পারো ঠিক মতো আমাকে সুখ দিতে, না পারো ঠিক মতো নিজে সুখ নিতে। নীল বলল, আরে বাবা তুমি চুপচাপ থাকো তো, এমনিতে শ্বশুর বাড়িতে এসে এসব আমার একদম ভালো লাগে না। ইভা বলল, এই তুমি কি আমার দেবর না আমার স্বামী? তুমি আমার সাথে আনন্দ করবে, এটাতে কে কি বলবে? সেফু খাটের নিচে শুয়ে চিন্তা করলো, আগে যে রুমে ছিলাম ওরা তো অনেক কম ছিল, এই রুমের ওরা তো ওদের চেয়েও বেশি খাট নাড়াচ্ছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। তার চেয়ে বরং আমি বুড়ো বুড়ি রুমে যাই, ওদের খাট নাড়ার চান্স নেই। তাই শেফু আর রিস্ক না নিয়ে হামাগুড়ি দিয়ে ওই রুম থেকে বেরিয়ে গেল। বুড়ো বুড়ি রুমে এসে দরজা ফাঁক দিয়ে দেখতে পেল বুড়ো বুড়ি মনের সুখে ঘুমাচ্ছে। শেফু ভাবলো, ওদের খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ি, তারপর খাট নাড়ার আওয়াজ বন্ধ হয়ে গেলে আস্তে করে বের হয়ে সব চুরি করে ভাগবো। যেমন চিন্তা তেমন কাজ। হামাগুড়ি দিয়ে বুড়ো বুড়ির খাটের নিচে ঢুকতে গিয়ে খাটের সাথে মাথায় বাড়ি খাওয়াতে একটা আওয়াজ হলো। মোমিন সাহেব চোখ খুলে এদিক ওদিক তাকালো, কোথাও কিছু দেখলো না। তারপর মোমিন সাহেবের মনে শয়তানি চেপে বসলো, আজ অনেকদিন বউয়ের সাথে কোনো ধরনের মোলাকাত হয় না, বুড়ো হয়েছে কি হয়েছে, মন তো এখনো কচি রয়ে গেছে। তাই পাশে শুয়ে থাকা বুড়িকে খোঁচাতে লাগলো। মোমিন সাহেবের স্ত্রীর নাম দোলা বেগম। চুলগুলো পেকে গেলেও শরীরটা এখনো কাঁচা হলুদ। মোমিন সাহেবের খোঁচানিতে দোলা বেগমের ঘুম ভেঙে গেল। দোলা বেগম বলল, কি হয়েছে, এমন করছো কেন? মোমিন সাহেব বলল, আসো না। দোলা বেগম বলল, কোথায় আসবো? মোমিন সাহেব বলল, আমার বুকে। দোলা বেগম অবাক হয়ে বুড়োর দিকে তাকিয়ে রইল। মোমিন সাহেব বলল, অমন করে কি দেখছো? দোলা বেগম বলল, ভাবছি তোমার মনে কি ভীমরতি ধরেছে? মোমিন সাহেব বলল, ভীমরতি ধরবে কেন? আমার কি এমন বয়স হয়েছে, আমার মন কি একটু চাইতে পারে না? দোলা বেগম বলল, পশ্চিমের রুমে মেয়ে আর মেয়ের জামাই, তারপরের রুমে ছেলে আর ছেলের বউ এখনো জেগে আছে, আর এমন সময় তোমার মনে ভীমরতি উঠেছে? মোমেন সাহেব বলল, এই রুমের আওয়াজ এই রুমের মধ্যেই থাকবে, অত দূরে যাবে না, আসো না। বলেই দোলা বেগমকে জড়িয়ে ধরলো। খাটের নিচে শেফুচোরা সব কথা শুনে জিহ্বায় কামড় খেলো। হাই হাই, এই বুড়া বুড়ি বলে কি, এই বয়সে এরা এসব করবে? কথাগুলো চিন্তা করতে করতে খাট নড়া শুরু হয়ে গেল। শেফু দেখলো ছেলে আর ছেলের বউ কিংবা মেয়ে আর মেয়ের জামাই, এদের চাইতো বুড়ো বুড়ির খাটের আওয়াজ বেশি হচ্ছে। দোলা বেগম বলল, কি হে বুইড়া, এত শক্তি আসলো কোত্থেকে? মোমিন সাহেব বলল, আমার বন্ধু শফিউল্লাহ আমাকে এক ফাইল দিয়েছে, আজ ভাত খাবার পর ওটা খেয়েছি, তাই এমন শক্তিশালী হয়েছি। দোলা বেগম বলল, এজন্যই তো বলি ভাঙা তলোয়ারে এত ধার আসলো কোত্থেকে? খাটের নিচে শুয়ে থাকা শেফু দেখলো ভূমিকম্পের মাত্রা যুবক যুবতীদের চাইতে অনেক বেশি, যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। এই বুড়ো বুড়ির তীব্রতা এত বেশি, শেফুর মনে হচ্ছে বিল্ডিংটা বুঝি এখনই ভেঙে পড়বে। তাই শেফু মনে মনে ভাবলো, আজ আর এই ঘরে চুরি করা যাবে না, এরা সবাই যা শুরু করেছে মনে হচ্ছে আজকে রাতে এরা ঘুমাবে না। শেফু চিন্তা করলো বাড়ি চলে যায়। ওদের অবস্থা দেখে শেফুর মনেও স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে গেল। তাই আর কাল বিলম্ব না করে হামাগুড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। চলে যাবার জন্য দরজার দিকে যেতেই রান্নাঘর থেকে মোবাইলের আলো শেফুর চোখে পড়ল। শেফু হামাগুড়ি দিতে দিতে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে কাজের মেয়ে রহিমা শুয়ে শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলছিল। শেফু রহিমার মাথার বালিশের পেছনে বসে দেখতে লাগলো। রহিমা বলল, আজ আমি গরিব বলে আমার পাশে কেউ নেই। মোবাইলের ভেতর থেকে তার বয়ফ্রেন্ড তাকে বলল, কেন, কি হয়েছে? রহিমা বলল, পুরো ঘরের খাটের আওয়াজে থাকতে পারছি না। তার বয়ফ্রেন্ড বলল, খাটের আওয়াজ কেন হচ্ছে? রহিমা বলল, ওরে আহাম্মক, রাতে খাটের আওয়াজ কেন হয় বোঝো না? তার বয়ফ্রেন্ড বলল, আমি চৌধুরী বাড়ির কাজের লোক আর তুমি খান বাড়ির কাজের মহিলা, দুজন দুই বাড়িতে শুয়ে আছি, এখন চাইলেও তো তোমার কাছে আসতে পারছি না। রহিমা বলল, কাছে আসতে পারছো না তাতে কি, মোবাইলের ভিডিও কলে তো একজন আরেকজনকে সুখ দুঃখ ভাগ করতে পারবো। আজ আমি গরিব বলে মোবাইল ছাড়া কোনো উপায় নেই। এমন সময় শেফু হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে বলল, কে বলেছে কোনো উপায় নেই, গরিবের জন্য গরিব আছে, বলেই রহিমাকে জড়িয়ে ধরলো। রহিমা বলল, কে তুমি? শেফু বলল, তুমি এক গরিব, আমি আরেক গরিব, আসো গরিবের জ্বালা গরিব দিয়েই মিটাই। বলেই ওরা আনন্দ করতে লাগলো। বন্ধুরা, যান্ত্রিক জীবনে আমরা এত বেশি যান্ত্রিক হয়ে গেছি, একটু হাসার খোরাক পাই না। আমাদের এই গল্পটি আপনাদের একটু হাসানোর চেষ্টা মাত্র। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।